আপনি যদি একা হন তবেই শুনুন। একটু নিশ্চিত হয়ে নিন আপনার চারপাশে আর কোনো চোখ বা কান নেই। কারণ কিছু গল্প এতটাই ব্যক্তিগত যে সেগুলো শুধু নিজের সাথে ভাগ করে নেওয়া যায়। আর এই গল্পটা ঠিক তেমনই। আমার নাম অনন্যা, আর আমার বাড়ি মুর্শিদাবাদে। আজ আমি আপনাদের আমার জীবনের এমনই এক গোপন অধ্যায় বলবো, যা সমাজের চোখে হয়তো ভীষণ অন্যায্য, পাপ, কিন্তু আমার মন, আমার অনুভূতি সেগুলোকে অন্যভাবে দেখেছিল। জীবনের অনেক বাঁকে আমরা এমন সব পরিস্থিতিতে পড়ি যেখানে সঠিক বেঠিকের রেখাগুলো ঝাপসা হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমার বিয়ে হয়েছিল ৮ বছর আগে। স্বামী সুমিত ভালো মানুষ, কিন্তু কাজের সূত্রে তার বেশিরভাগ সময় কাটত বাড়ির বাইরে। আমাদের যৌথ পরিবার, শ্বশুর শাশুড়ি আর আমার 2 দেবর। ছোট দেবরটা অভি তখন সবে কলেজে উঠেছে। সে ছিল চুপচাপ, পড়াশোনায় মনোযোগী আর কিছুটা লাজুক স্বভাবের। আমি ভাবি হিসেবে তার প্রতি স্নেহপ্রবণ ছিলাম, ঠিক যেমন একজন বড় বোন তার ছোট ভাইয়ের প্রতি হয়। আমার তখন ভরা যৌবন। বিয়ের পর সুমিতের অনুপস্থিতি আমার জীবনে এক শূন্যতা তৈরি করেছিল, যা হয়তো প্রকাশ্যে আনার মতো নয়। আমার শরীর, মন সবকিছুর মধ্যেই একটা অপূর্ণতা ছিল। হয়তো সেই কারণেই আমি অভির মধ্যে ধীরে ধীরে এক অন্যরকম আশ্রয় খুঁজে পাচ্ছিলাম। প্রথম দিকে সবটা ছিল একেবারেই নির্দোষ। অভিকে পড়াশোনায় সাহায্য করা, তার পছন্দের খাবার রান্না করা, তার ছোটখাটো আবদার মেটানো, এসবই ছিল আমার দৈনন্দিন কাজ। কিন্তু কবে যেন এই সহজ সম্পর্কটা এক অন্য মোড় নিতে শুরু করল, তা আমি নিজেও বুঝতে পারিনি। সকালবেলায় যখন বাড়ির কাজ শেষ করে ছাদে কাপড় শুকাতে যেতাম, তখন অভি হয়তো বারান্দায় বসে বই পড়ত। এক পলক তার দিকে তাকিয়ে হাসি বিনিময় করতাম। সেই হাসিটা খুব সহজ ছিল, কিন্তু তার চোখের গভীরে আমি এক অদ্ভুত মুগ্ধতা দেখতাম। আমার পরনে যখন হালকা সুতির শাড়ি থাকত, যার আঁচল কোমরের চারপাশে জড়ানো, আর তার সাথে মানানসই ব্লাউজ, তখন অভির চোখগুলো যেন আমার ওপর কিছুক্ষণ থমকে যেত। আমার ঠেউ খেলানো কালো চুলগুলো যখন হাওয়ায় উড়ে এসে কপালে পড়ত আর আমি আঙুল দিয়ে সেগুলোকে সরাতাম, তখন অভির দৃষ্টিতে আমি এক অপলক চাহনি অনুভব করতাম। তার চোখে যে এক গভীর অনুভূতি খেলা করছিল, সেটা আমার চোখে ধরা পড়ত, কিন্তু আমি পাত্তা দিতাম না, কারণ সে তো আমার দেবরের মতো, ভাইয়ের মতো। দিনের পর দিন এই নীরব মুগ্ধতা বাড়তে লাগল। বর্ষার বিকেলে যখন ঝমঝম বৃষ্টি নামত আর আমি জানলার ধারে বসে চা খেতাম, অভি প্রায়ই এসে আমার পাশে দাঁড়াত। হয়তো কোনো কথার সূত্র ধরে কথা শুরু করত, কিন্তু তার চোখ থাকত আমার দিকে। আমার গিলে চোলগুলো কাঁধের উপর দিয়ে পিঠে নেমে আসত, আর শাড়ির ভাঁজে আমার শরীরের আকৃতি যেন আরও স্পষ্ট হয়ে উঠত। এই সময় তার চোখে আমি এক অন্য আলো দেখতাম। সেই আলোয় ছিল এক তীব্র আকর্ষণ, যা আমি বুঝতে পারতাম কিন্তু প্রকাশ করতে পারতাম না। আমার শরীর, আমার অনুভূতিগুলো যেন সেই আকর্ষণকে নীরবে গ্রহণ করছিল। একদিন রান্নাঘরের মেঝেতে আমি বসে সবজি কাটছিলাম। পরনে ছিল হালকা নীল রঙের একটি সুতির শাড়ি, যা খুব সাধারণ হলেও আমার শরীরের ভাঁজগুলোকে বেশ স্পষ্টভাবে তুলে ধরেছিল। শাড়ির আঁচলটা আলগাভাবে কাঁধে পড়েছিল, আর ব্লাউজটা ছিল সাধারণ, কিন্তু আমার সুডোল বাহু আর কাঁধের গঠনকে সুন্দরভাবে দেখাচ্ছিল। অভি হঠাৎ রান্নাঘরে ঢুকে জল চাইতে। আমি মাথা তুলে তাকাতে তার চোখ স্থির হয়ে গেল আমার দিকে। আমার বুকের কাছাকাছি শাড়ির ভাঁজে হয়তো তার চোখ আটকে গিয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে জল নিয়ে চলে গেল, কিন্তু সেই মুহূর্তে আমাদের দুজনের নীরবতাটুকু ছিল অনেক বেশি ভারী। এগুলো ছিল শুধুই শুরুর কথা। ধীরে ধীরে অভির এই মুগ্ধতা বাড়তে লাগল। সে এখন আমার আরও কাছাকাছি আসার সুযোগ খুঁজত। কখনো কোনো ছুতোয় আমার ঘরে আসত, কখনো পড়াশোনার অজুহাতে আমার পাশে এসে বসত। আমি হয়তো তখন ঘর গোছাচ্ছি বা কোনো বই পড়ছি। আমার শরীর থেকে তখন সদ্য স্নানের এক স্নিগ্ধ গন্ধ আসত, যা হয়তো তার মনকে আরও চঞ্চল করে তুলত। আমার এলোমেলো চুল, কপালে লেপ্টে থাকা ছোট ছোট চুলের গুচ্ছ, আমার নমনীয় হাতের নড়াচড়া, এসবই যেন তার কাছে নতুন এক আকর্ষণ হয়ে ধরা দিত। একদিন সুমিত বাড়ি নেই। রাতের বেলা বিদ্যুৎ চলে গেল। বাড়িতে শুধু আমি আর শাশুড়িমা। শ্বশুরমশাই আর অন্য দেবর তখন গ্রামের বাড়িতে গেছেন। শাশুড়িমা ঘুমিয়ে পড়েছেন। আমি বারান্দায় বসে মোমবাতির আলোয় বই পড়ছিলাম। অভি এসে আমার পাশে বসল। বাইরে তখন ঝিরঝির বৃষ্টি পড়ছে। মোমবাতির আলোয় আমার মুখটা আবছা দেখা যাচ্ছিল। আমি হয়তো একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছিলাম, যা আমার শরীরের সাথে লেপ্টে ছিল না, কিন্তু তারপরেও তা আমার কোমনীয়তাকে প্রকাশ করছিল। অভি কিছু না বলে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সেদিনের সেই নীরবতাটা ছিল অনেক বেশি গভীর। আমরা দুজন একে অপরের খুব কাছাকাছি বসেছিলাম।
এত কাছে যে আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। তার গরম নিঃশ্বাস আমার গালে এসে পড়ছিল। আমার বুকের ধুকপুকানি যেন আরও বেড়ে গিয়েছিল। সেদিনের সেই অনুভূতিটা ছিল নতুন, এক অন্যরকম অস্বস্তি মেশালো ভালো লাগা। এই নীরবতা ভাঙল যখন অভি আমার হাতটা আলতো করে ধরল। আমি চমকে উঠে হাতটা সরিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু সে শক্ত করে ধরল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে যেন এক শিহরণ জাগিয়ে দিল। আমি চোখ তুলে তাকাতেই দেখি তার চোখে জল। সে ফিসফিস করে বলল, ভাবি, আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো শুনে আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। আমার মনে তখন হাজারো প্রশ্ন, হাজারো ভয়। এটা কি হচ্ছে? এটা তো অন্যায়, পাপ, কিন্তু আমার মন, আমার অনুভূতিগুলো অন্য কথা বলছিল। সুমিতের অবহেলা, আমার একাকিত্ব, সব মিলিয়ে অভির এই ভালোবাসার কথাগুলো আমার মনের গোপন কোণে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। সেই রাতটা আমাদের দুজনের কাছে ছিল এক অন্য রকম রাত। আমরা অনেকক্ষণ নীরব হয়ে বসেছিলাম, শুধু হাত ধরে। অভি আমার দিকে তাকিয়েছিল এক গভীর দৃষ্টিতে। তার চোখ দুটোতে ছিল এক অপার্থিব তৃষ্ণা, এক অব্যক্ত আকাঙ্ক্ষা। আমি তখন হয়তো আর নিজেকে আটকাতে পারছিলাম না। আমার শরীরের প্রতিটি শিরায় এক নতুন অনুভূতি খেলা করছিল। আমি মনে মনে জানতাম এটা ঠিক নয়, কিন্তু আমার মন তখন এই আকর্ষণ থেকে বেরোতে পারছিল না। আমার স্বামী যখন থেকে দূরে থাকতে শুরু করলেন, আমার ভেতরের নারী সত্তাটা যেন শুকিয়ে যাচ্ছিল। অভির এই স্পর্শ, এই দৃষ্টি আমার সেই নারী সত্তাকে যেন নতুন করে জাগিয়ে তুলছিল। পরের দিন থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে লাগলো। আমরা গোপনে বাঁকা করতে শুরু করলাম। দুপুরের পর যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত বা বিকেলে যখন শ্বশুর শাশুড়ি বাইরে যেতেন, তখন আমরা হয়তো অভির ঘরে বা আমার ঘরে দেখা করতাম। এই দেখা করাগুলো ছিল খুব সাধারণ, কিন্তু তার ভেতরের টানটা ছিল প্রচণ্ড। আমি হয়তো তখন একটা সাধারণ রাতের পোশাক পরে থাকতাম, ঢিলে ঢালা, কিন্তু আমার শরীর থেকে আসা পরিচিত গন্ধটা হয়তো অভির মনকে আরও বেশি উস্কে দিত। সে আমার পাশে এসে বসত, আমার হাত ধরত, আমার কাঁধে মাথা রাখত। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার শরীরে এক অন্য রকম অনুভূতি দিত। আমরা ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলতাম, বা হয়তো শুধু নীরব হয়ে বসে থাকতাম। আমাদের এই নীরবতাতেই ছিল হাজারো অব্যক্ত কথা। একবার আমি রান্নাঘরে কাজ করছিলাম। পরনে ছিল হালকা বেগুনি রঙের একটি সুতির শাড়ি, যা খুব সাধারণ। শাড়ির আঁচলটা আমার এক কাঁধ থেকে পিছলে প্রায় কোমর পর্যন্ত নেমে এসেছিল, আর ব্লাউজটা ছিল হালকা গলাকাটা, যা আমার কাঁধের এবং গলার পেলবতাকে ফুটিয়ে তুলছিল। আমার চুলগুলো একটা খোপা করে বাঁধা ছিল, কিন্তু কিছু ছোট চুল মুখের পাশে উড়ে আসছিল। অভি হঠাৎ পিছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। তার উষ্ণ শরীরটা আমার পিঠে লেপটে যেতেই আমার সারা শরীর কাটা দিয়ে উঠল। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না। তার এই কথাগুলো আমার মনের মধ্যে এক ঝড় তুলে দিল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু তার এই ভালোবাসা, এই আদর আমার কাছে তখন যেন এক নতুন অক্সিজেন। তার নরম ঠোঁট আমার কপালে, গালে, ঘাড়ে আলতো করে স্পর্শ করল। আমি চোখ বন্ধ করে ফেললাম, যেন এই মুহূর্তটা আর না ফুরয়। এই সম্পর্কটা যত গভীর হতে লাগল, আমার ভয়ও তত বাড়তে লাগল। সমাজ, পরিবার, মান সম্মান সব কিছু যেন আমাকে গ্রাস করতে শুরু করল। কিন্তু অভির আকর্ষণ, তার ভালোবাসা আমার একাকিত্বকে এমনভাবে ভরে দিয়েছিল যে আমি এই চোরাবালি থেকে বেরোতে পারছিলাম না। সে প্রায়ই আমার কাছে আসত, কখনো কোনো ছুতোয়, কখনো শুধু আমাকে দেখার জন্য। আমি হয়তো তখন আলগাভাবে একটা কুর্তি বা ম্যাক্সি পরে থাকতাম, যা আমার শরীরের সাথে খুব একটা লেগে থাকতো না, কিন্তু আমার কোমনীয় তাকে ঠিকই প্রকাশ করত। তার চোখ আমার দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকত, যেন সে আমার প্রতিটি ভাঁজ, প্রতিটি রেখা নিজের মনে গেঁথে নিচ্ছে। সেদিনের সেই নীরব চাউনিগুলো ছিল অনেক বেশি ইঙ্গিতপূর্ণ, অনেক বেশি গভীর। একবার বাড়িতে অনুষ্ঠান ছিল। আমি একটি সুন্দর কিন্তু শালীন শাড়ি পরেছিলাম। সেটি হালকা সবুজ রঙের, আর তার সাথে মানানসই ব্লাউজ। ব্লাউজটি আমার কাঁধ এবং বাহুর গঠনকে সুন্দরভাবে দেখাচ্ছিল। যখন আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, অভি আমার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার পিঠে হাত রাখল। খুব হালকা স্পর্শ ছিল সেটা, কিন্তু আমার শরীরের প্রতিটি তন্ত্রীতে এক শিহরণ জাগিয়ে দিল। আমি চমকে তার দিকে তাকাতেই সে যেন কিছুই হয়নি এমনভাবে চলে গেল।
কিন্তু তার চোখের সেই চাউনিটা আমাকে বুঝিয়ে দিয়েছিল এটা কোনো দুর্ঘটনা ছিল না। সেদিনের সেই ছোঁয়াটা আমার মনকে আরও চঞ্চল করে তুলেছিল। এই লুকোচুরি চলতে চলতে একসময় অভি আরও বেশি সাহসী হয়ে উঠল। সে আমার কাছে এক অন্য রকম প্রত্যাশা করতে শুরু করল। তার কথায়, তার চাউনিতে সেই ইঙ্গিতগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। আমি তখন খুব ভয়ে ভয়ে থাকতাম, কি করব বুঝতে পারছিলাম না। একদিকে তার তীব্র আকর্ষণ, অন্যদিকে সমাজের ভয়। এই মানসিক টানাপড়েন আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন রাতে সুমিত বাড়ি ফিরেছিল, কিন্তু তার সাথে আমার দূরত্ব যেন আরও বেড়ে গিয়েছিল। আমি বিছানায় শুয়ে যখন একা ছটফট করছিলাম, তখন অভি চুপি চুপি আমার ঘরে ঢুকল। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার পাশে এসে বসল, আমার হাতটা ধরল। তার চোখে ছিল এক নীরব আবেদন, এক গভীর যন্ত্রণা। সে ফিসফিস করে বলল, ভাবি, তুমি কি আমাকে আর ভালোবাসো না? তার এই কথায় আমি আরও বেশি অসহায় বোধ করলাম। আমি জানি এটা ভুল, কিন্তু তার প্রতি আমার টানটাও ছিল ভীষণ সত্যি। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার চোখ দুটোতে তখন গভীর আবেগ, যা আমাকে দুর্বল করে দিচ্ছিল। সে আমার চুলগুলো আলতো করে সরিয়ে আমার কপালে চুমু খেল। সেই চুমুটায় ছিল এক গভীর ভালোবাসা, এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমাকে পুরোপুরি দুর্বল করে দিল। কিন্তু তার এই কথায় আমি আরও বেশি অসহায় বোধ করলাম। আমি জানি এটা ভুল, কিন্তু তার প্রতি আমার টানটাও ছিল ভীষণ সত্যি। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার চোখ দুটোতে তখন গভীর আবেগ, যা আমাকে দুর্বল করে দিচ্ছিল। সে আমার চুলগুলো আলতো করে সরিয়ে আমার কপালে চুমু খেল। সেই চুমুটায় ছিল এক গভীর ভালোবাসা, এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমাকে পুরোপুরি দুর্বল করে দিল। কিন্তু এই সম্পর্কটা বেশিদিন গোপন রাখা সম্ভব হল না। আমার শাশুড়ি মা, যিনি খুব বিচক্ষণ ছিলেন, তিনি আমাদের দুজনের মধ্যে এক অন্যরকম কিছু অনুভব করতে পারছিলেন। তার চোখে আমি ধীরে ধীরে সন্দেহ দেখতে পাচ্ছিলাম, অভির আচরণের পরিবর্তন, আমার মুখে ফুটে ওঠা এক অন্যরকম অস্থিরতা। এই সব কিছুই তার চোখ এড়াচ্ছিল না। আমার মন ভয়ে দুরু দুরু কাঁপতে লাগল। একদিন বিকেলে শাশুড়িমা আমাকে একা পেয়ে বললেন, অনন্যা, তুমি কি কিছু লুকাচ্ছ? অভির সাথে তোমার সম্পর্কটা আজকাল বড্ড বেশি ঘনিষ্ঠ হয়ে উঠছে। এই কথা শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু চোখ নামিয়ে নিলাম। শাশুড়িমা আমার নীরবতা দেখেই সবটা বুঝে গেলেন। তিনি কিছু বললেন না, কিন্তু তার চোখে ছিল এক গভীর কষ্ট, এক চাপা ক্রোধ। সেই দিন থেকে আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। অভির সাথে আমার সম্পর্কটা সেখানেই শেষ হয়ে গেল। শাশুড়িমা কোনো সরাসরি অভিযোগ করেননি, কিন্তু তার নীরবতার চাপ আমাদের দুজনের ওপর এত বেশি ছিল যে আমরা আর সাহস পাইনি। অভিও হয়তো বুঝতে পারছিল এই সম্পর্কটা আর এগোতে পারবে না। আমরা নিজেদের গুটিয়ে নিলাম। আমার স্বামীর সাথেও আমার সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। আমি জানতাম আমি যা করেছি তা সমাজের চোখে অন্যায়, কিন্তু আমার মন তখন তার নিজস্ব যুক্তি তৈরি করেছিল। সেই স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে। সেই লুকোনো আদর, সেই নীরব চাহনি, সেই তীব্র আকর্ষণ। আমি জানি জীবনের সেই অধ্যায়টা ছিল এক বিরাট ভুল, এক পাপ, কিন্তু সেই ভুলগুলোই আমাকে অনেক কিছু শিখিয়েছে কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সমাজের সীমারেখা মেনে চলতে হয়। আজ আমি অনেক পরিণত। সেই ঘটনাগুলো আমার জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে। আমি জানি আবেগের বশে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি যা হয়তো সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদী কষ্ট ডেকে আনে। আমার এই গল্পটা হয়তো অনেক নারীর জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের সমাজে এমন অনেক সম্পর্কই নীরবে চলে, যা আমরা প্রকাশে আনতে পারি না। এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে যতই আবেগপ্রবণ পরিস্থিতি আসুক না কেন, নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করা সবার আগে জরুরি। কারণ ভুল করে ফেলার পর আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। জীবন মানুষকে শিক্ষা দেয়, অনেক সময় কঠিন শিক্ষা। আমার এই গল্পটি যদি একজনকেও ভুল পথে যাওয়া থেকে আটকাতে পারে, তবে আমার এই কথাগুলো বলা সার্থক হবে। আপনারা যদি আমার এই গল্পটি ভালোবেসে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে উৎসাহিত করবে।